দেখতে দেখতে সেই ব্যাপারটাই কি সত্যি হতে যাচ্ছে? কোন ব্যাপারটা? একটু বলি। বিশ্বকাপ শুরুর আগে আমাদের অনেকেই ভেবেছিলাম যে বাংলাদেশ যে গ্রুপে পড়েছে সেখান থেকে দুটো ম্যাচ জয় আমরা কনফার্ম ধরে নিয়েছিলাম, নেদারল্যান্ডস অ্যান্ড নেপাল। এবং তারপর মনে হচ্ছিল যে যদি কোনোভাবে শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকাকে হারিয়ে দেওয়া যায় বাংলাদেশ সুপার এইটে চলে যাবে। মানে এক্স্যাক্টলি দিস থিংস হ্যাপেন। বাংলাদেশ খুবই চমৎকারভাবে 4 ম্যাচের মধ্যে 3টা জিতে সুপার এইটে চলে এসেছে। এবং এখন সুপার এইটে এসে মনে হচ্ছে যে বাংলাদেশ যদি সুপার এইটে 3টা ম্যাচের মধ্যে কোনোভাবে 2টো ম্যাচ জিতে যায় তাহলেই তো সেমিফাইনাল। এবং এখানেও আসলে আশাবাদী মন এইভাবেই ভাবতে চায় যে আফগানিস্তানের সঙ্গে জয় নিশ্চিত যদি আমরা ধরে নেই, যদিও সেটা সহজ হবে না, আমি বারবার মনে করিয়ে দিচ্ছি। এবং যদি ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার মধ্যে কোনো একটা দলকে হারিয়ে দেয়া যায়, এবং সেক্ষেত্রে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা রিসেন্ট টাইমে জিতেছি, ভালো করেছি মিরপুরে। এবং ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেখানকার উইকেট আসলে মিরপুরের চেয়ে যে খুব বেশি ভালো সেটা বলার উপায় নেই। আর নাম্বার টু, ভারতের সঙ্গে জয়ের যুক্তিটা কি? যে ভারতের সঙ্গে যখন বাংলাদেশ মাঠে নামে তখন আসলে কে ফেভারিট, কে ভালো খেলে এসেছে, র্যাঙ্কিংয়ে কারা এগিয়ে, এসব আর কোনো কিছুই কাজ করে না। কারণ বাংলাদেশের সঙ্গে ভারত মাঠে নামা মানে একটা অন্য কিছু ব্যাপার যেন ঘটে যায়। একটা টাফ ফাইট আমরা দেখতে পাই মাঠে, মাঠের বাইরে নানান সব ঘটনা ঘটতে থাকে। অ্যান্ড গিভেন ডেতে বাংলাদেশ ম্যাচটা শেষ পর্যন্ত নানান কারণেই হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের হাত থেকে। সো এগেইন আরও একটা চান্স বাংলাদেশের সামনে প্রথমবারের মতো বিশ্বকাপে সুপার এইটে ওঠার পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার। সেই যাওয়ার পথে আসলে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি মনে হচ্ছে? প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তান, নাকি বাংলাদেশের নিজেদের নিজেদের ব্যাটিং? এবং আরও ভালো করে বললে টপ অর্ডার। নিশ্চিতভাবে এই চিন্তাটা থাকছে। তবে বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলার আগে কয়েকটা জিনিস একটু আপনাদের জানিয়ে দিতে চাই, কয়েকটা তথ্য বা পরিসংখ্যান। সেটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2007 সাল থেকে শুরু হয়েছে এবং 2007 থেকে এ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেনি সেটা এই বিশ্বকাপেই ঘটছে। কি কি ঘটছে আমি বলি। সবচেয়ে বেশি মেডেন ওভারের দেখা পেয়েছে এই বিশ্বকাপ। সবচেয়ে লোয়েস্ট স্ট্রাইক রেট হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে। এভারেজ আপনি যদি ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দেখেন 110 হচ্ছে টি-20 বিশ্বকাপ 2024-এ ব্যাটসম্যানদের গড় স্ট্রাইক রেট। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট কি খুব খারাপ আর বলার উপায় থাকছে? 110 হচ্ছে গড়। এবং সবচেয়ে বেশি ডাকের দেখা পেয়েছেন ব্যাটসম্যানরা এই বিশ্বকাপে। ইনফ্যাক্ট গত বিশ্বকাপ পর্যন্ত যেটা ছিল 16টা ডাকের ঘটনা ঘটেছিল, গোল্ডেন ডাক বা যেটাই বলে ডাক মানে 0 রানে আউট হওয়ার, এই বিশ্বকাপে সেটা এরই মধ্যে 32 বার ঘটে গেছে। সো লিটন শান্তকে কি আর দোষ দেওয়ার খুব বেশি কিছু থাকছে এই পরিসংখ্যানগুলো দেখলে? বাট এগেইন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে খেলাটা কোথায় হচ্ছে। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলাটা হচ্ছে অ্যান্টিগাতে, যে অ্যান্টিগাতে বাংলাদেশ কখনো নেভার এভার টি-20 খেলেনি। ওয়ানডে একটাই খেলেছিল, খুব বাজে ব্যবধানে হেরেছিল 2007 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে। টেস্টে বাংলাদেশ এখানে সাম্প্রতিক সময় খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবং সেগুলোতে আসলে কোনো জয়ের রেকর্ড নেই। সো অ্যান্টিগা বাংলাদেশের কাছে একটু কঠিন এবং একটু অপরিচিত ভেন্যু বলা যেতে পারে। সেদিক থেকে অস্ট্রেলিয়া ওপেনের একটু বাড়তি সুবিধা পাবে, তারা অ্যান্টিগা এর মধ্যে ম্যাচ খেলেছে। ইনফ্যাক্ট এই অ্যান্টিগাতে 4টা ম্যাচ হয়ে গেছে এই ওয়ার্ল্ড কাপে এবং সবগুলো ম্যাচে আসলে বি গ্রুপের 4টা ম্যাচ হয়েছে, অর্থাৎ অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে গ্রুপে ছিল সেখানে। এবং সেখানে শুধুমাত্র একটা ম্যাচেই 150+ টোটাল হয়েছে এবং সেটাও আসলে তথাকথিত যে দুটো ছোট দল খেলেছিল স্কটল্যান্ড এবং ওমান বা নামিবিয়া, মনে হয় তাদের মধ্যে কোনো একটা ম্যাচে 150+ স্কোর হয়। বাকি সবগুলো ম্যাচে আপনি যদি দেখেন নামিবিয়া অস্ট্রেলিয়ার কাছে 72 রানে অল আউট হয়েছে, ইংল্যান্ডের কাছে ওমান অল আউট হয়েছে 47 রানে এই অ্যান্টিগাতে, এবং একটা ইংল্যান্ডের সঙ্গে নামিবিয়ার 10 ওভারে ম্যাচ হয়েছে, সেটাতে ইংল্যান্ড 122 করেছিল এবং নামিবিয়া প্রবাবলি 85 করেছিল। সো অ্যান্টিগার উইকেটও কিন্তু আসলে বা এই পরিসংখ্যানগুলো ওই কথাটাই আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এখানে আসলে খুব বেশি হাই স্কোরিং ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ আরও একবার হয়তো আমরা বোলারদেরই ছড়ি ঘোরাতে দেখব। এই বিশ্বকাপটা বলাই হচ্ছে বোলারদের বিশ্বকাপ এখন পর্যন্ত, তাই না? শুরুতে যে স্ট্যাটসগুলো দিলাম, বোলাররা ভালো করছেন, মেডেন পাচ্ছেন, এবং আমেরিকায় অনেক বেশি আমরা দেখেছি পেসারদের দাপট ছিল। সাকিব, মোস্তাফিজ থেকে শুরু করে সমস্ত দলের পেসাররা সুবিধা পেয়েছেন। বাট ওয়েস্ট ইন্ডিজে কিন্তু থিংস আর গোয়িং টু বি চেঞ্জড। অর্থাৎ প্রথমত হচ্ছে যে এখানে আসলে ব্যাট বলের ওই পার্থক্যটা কমে আসবে। এবং ওয়ার্নারও বারবার বলেছেন যে ম্যাচের আগে মানে তিনি প্রেস কনফারেন্সে একটা প্রেস কনফারেন্স ছিলেন বলেছেন যে এটা আসলে অনেক বেশি ট্রু উইকেট এবং এইখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন বাংলাদেশের বোলারদের এগেনস্টে খেলে। মোস্তাফিজের কথা বলেছেন এবং রিশাদ হোসেনকে তারা বলেছেন যে তারা তাকে আসলে এখানে দেখে নিতে চান। কিন্তু এগেইন আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে অ্যান্টিগাতে যে ম্যাচগুলোর কথা বললাম এবারের বিশ্বকাপে, সেখানে কিন্তু দুটো ম্যাচে 4 উইকেটের ঘটনা ঘটেছে এবং দুটো ম্যাচেই 4 উইকেট পেয়েছেন দুবার করে স্পিনাররা, আরও নির্দিষ্ট করে বলে লেগ স্পিনার আদিল রশিদ এবং অ্যাডাম জ্যাম্পা। এবং সে কারণে রিশাদ হোসেনের বরং এইখানে আরও বেশি কিছু আমরা আশা করতে পারি তার কাছ থেকে। এবং একই সঙ্গে
তানজিম সাকিব এই বিশ্বকাপে যেভাবে তিনি খেলে এসেছেন, এখন পর্যন্ত বাংলাদেশের মোস্ট উইকেট টেকার, সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায়ও তিনি খুব উপরের দিকে আছেন, 9 উইকেট নিয়েছেন তিনি। সব মিলে আসলে লড়াইটা তার মানে মোটা দাগে বলতে গেলে হতে যাচ্ছে বাংলাদেশের বোলারদের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটারদের। এক্স্যাক্টলি তাই, কারণ অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে আপনি যদি দেখেন, ওপেনিংয়ে হেড, মিচেল মার্শরা আছেন, স্টয়নিস আছেন, ম্যাক্সওয়েল কখন কি করে ফেলতে পারেন বলা যায় না, ম্যাথিউ ওয়েড, টিম ডেভিডরা শেষ দিকে আছেন। সো একটা এমন একটা বিস্ফোরক ব্যাটিং লাইন আপ, যার এর মধ্যে 200 দেখা পেয়েছে এই ওয়ার্ল্ড কাপে, এই রান খরার ওয়ার্ল্ড কাপেও, এবং সেখানে বুড়ো ওয়ার্নারও মাঝে মধ্যেই ভেলকি দেখাচ্ছেন। সো তাদের সঙ্গে আসলে লড়াইটা হবে বাংলাদেশের মুস্তাফিজ, রিশাদ, তাসকিন এবং সাকিবদের। তবে এই জায়গাটাতে আসলে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা এই কারণে আরও বেশি হয়ে যাচ্ছে, কারণ কি বাংলাদেশের ব্যাটার যারা তারা এরই মধ্যে অফ ফর্মে রয়েছেন, চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন, এবং আমরা ধরেই নিচ্ছি 3 উইকেট যাওয়ার পর বাংলাদেশে খেলা শুরু হচ্ছে, সেখানে এই 3 উইকেট নেওয়ার জন্য অন্য প্রান্ত থেকে কিন্তু আসবেন শুরুতে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা এবং এবং অ্যাডাম জাম্পার। মিডল ওভারগুলো হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেখানে তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদরা তাকে কীভাবে নেগোসিয়েট করেন সেটা হবে একটা দেখার এবং বড় চ্যালেঞ্জের বিষয়। সো ওভারঅল আমার মনে হয় যে অ্যান্টিগাতে আমরা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার আরও একটি, আমি বলবো যে একটা ক্লোজ ম্যাচ দেখতে যাচ্ছি, এবং অ্যানাদার লো স্কোরিং, প্রবাবলি খুব বেশি রান এখানে আশা করার কিছু নেই, কারণ এই উইকেটে এখনও পর্যন্ত টি-20-র ইতিহাসে অ্যান্টিগাতে কখনো 200 রান হয়নি, সর্বোচ্চ হয়েছে 190। সো সে কারণেই টসটা কি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখানে, কারণ টস জিতে আমার মনে হয় যে আগে সম্ভবত বোলিং করতে যাবেন বোলাররা, বা উইনিং ক্যাপ্টেন, টস উইনিং ক্যাপ্টেন, এবং সেক্ষেত্রে সেটা একটা গুরুত্বপূর্ণ হবে, কারণ পরে ব্যাট করা কি আরেকটু বেশি সহজ হয়ে যায় কিনা, সেই বিষয়গুলো আসলে সামনে আসবে। তবে শেষ পর্যন্ত এখানে আরও একবার খুব ঠান্ডা মাথায় যা বাংলাদেশকে আসলে খেলতে হবে, নেগোশিয়েট করতে হবে অপোনেন্ট বোলারদের, এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের আমার মনে হয় যে এই ম্যাচগুলো হয়ে যাচ্ছে খুব বেশি আর ওই যেটা বললাম যে আসলে একটা 50-50, আপনি যদি উইনিং প্রেডিকশন বা রেশিওতে যান, অস্ট্রেলিয়া হয়তো কাগজে কলমে এগিয়ে, কিন্তু অন গিভেন ডেতে অ্যান্টিগাতে এবং এই ওয়ার্ল্ড কাপে যেভাবে এগোচ্ছে তাতে আসলে যে কেউ যে কোনো কিছু করে বসতে পারে, এবং সেটা যদি করে ফেলে বাংলাদেশ কিন্তু এই বিশ্বকাপে সুপার 8-এ আসার পথে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শুরুটা তাদের কেমন হয়, এবং সেই শুরুটাতে তারা একেবারে শুরুতেই ছক্কা বা 100-তে 100 নিয়ে তারা চলে এসেছে। শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারিয়ে দেয়া দলের বাকি সমস্ত সমস্যাকে, সমস্ত প্রবলেমকে আড়ালে ফেলে দিয়েছিল, এবং সমস্যা বলতে আমি বলছি যে ব্যাটিংয়ের, টপ অর্ডারের, সেই সব কিছুকে এড়িয়ে কিন্তু বাংলাদেশ পরের ম্যাচগুলোতেও আমরা দেখেছি অনেকটা একই স্টাইলে কম রান করেও তাদের বোলারদের বদৌলতে ম্যাচগুলো জিতে এসেছে, এবং আমার মনে হয় অ্যান্টিগাতে আরও একবার সুযোগ বোলারদের নিজেদের সেরাটা দেওয়ার, এবং ব্যাটসম্যানদের নিজেরা এতদিন পর্যন্ত যা করে এসেছেন তার চেয়ে আরেকটু ভালো করার, এবং তাহলেই সুপার 8-এর শুরুটাও যদি দুর্দান্ত হয় বাংলাদেশের অস্ট্রেলিয়ার সঙ্গে, তাহলে আসলে সেমিফাইনালের রাস্তাটা অনেক অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। দার্সিদ, আপনাদের কি মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশের আসলে ঠিক কোনো চেঞ্জ করা উচিত কিনা? এই প্রশ্নটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে দলের কম্বিনেশনে বা একাদশে। আমার কাছে যেটি মনে হয় যে বাংলাদেশ খুব একটা চেঞ্জে যাবে না, ইনফ্যাক্ট মনে হয় না তারা কোনো দলের একাদশে পরিবর্তন আনবে, বরং সেম 11 নিয়ে নামবে। বাট আপনাদের কাছে কি মনে হয় নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। বাই বাই, টাটা।